হ্যাঁ, এখন আমরা ওই সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনের দ্বিতীয় সেগমেন্টটা শুরু করব। এই সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা বেশি কিছু দেখবো না, যেটা জাস্ট দুইটা তিনটা মডেল দেখবো আর ওই জিনিসটা দেখবো। ফার্স্ট অফ অল এই জিনিসটা পরীক্ষায় অনেকবার আসছে, প্রতিবারই আসে, এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য এসডিএলসি? এসডিএলসি হচ্ছে, এটার মিনিংস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থ একটা সফটওয়্যার ডেভেলপ করার পুরা জার্নিটাকে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট life cycle. Is a process for the planning, creating text of software application. ডিএলএল হচ্ছে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এটা একটা প্ল্যানিং এবং ক্রিয়েটিং টেস্টিং এর প্রসেসটাকে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এইটার ফিগারটা অবশ্যই, এই ফিগারটা অবশ্যই প্রথমে এই ফিগারটা এক্সাম্পলে পরীক্ষার মধ্যে আঁকতে হবে। ফার্স্ট অফ অল আসতেছে এটা, আমরা এটার অনেকগুলা স্টেপ আছে, জাস্ট আমরা চারটা স্টেপ দেখাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে সিস্টেম প্ল্যানিং, তারপর হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন এবং সিস্টেম ইমপ্লিমেন্টেশন এবং অপারেশন। এই চারটা স্টেপ হচ্ছে এই সিস্টেম প্ল্যানিং। সিস্টেম প্ল্যানিং এর কাজ কি? দিস প্রেস ইনভলভ, এই পর্যায়ের মধ্যে কি কি, এই পর্যায়ের মধ্যে কি কি জিনিস ইনভলভ করা হয়েছে এটাকে বলা হচ্ছে সিস্টেম প্ল্যানিং। অর্থ একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে কি কি ইনভলভ, মানে কি কি পর্যায়ে আছে এগুলো হচ্ছে। এক নম্বর হচ্ছে ডিফাইন দ্য নিড টু দ্য সিস্টেম, এই সিস্টেমের জন্য কি কি দরকার এগুলোকে নির্ধারণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আইডেন্টিফাইং দ্য স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার বলতে যে প্রজেক্টটা আমাদেরকে দিছে তার কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো শনাক্ত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের একটা পরিকল্পনা আমাদেরকে আগে ভাগে কি করে ফেলতে হবে, ডিটারমাইন করে ফেলতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, এখানে আসলে ইনভলভ করতে হবে। দ্য অ্যানালাইজিং ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য সিস্টেম, ওই সিস্টেমের কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগতেছে এগুলো নিয়ে আগে বিশ্লেষণ করে ফেলতে হবে। তারপর দুই নম্বর কন্ডিশন হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, ওই প্রবলেমটা আমরা শনাক্ত করতে হবে, এখানে কি কি প্রবলেম হতে পারে এগুলো শনাক্ত করতে হবে। তারপরে তিন নম্বরে বলতেছে ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য নিউ সিস্টেম, একটা নতুন সিস্টেমের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে ওইগুলো কি করতে হবে, শনাক্ত করতে হবে। এই সিস্টেম প্ল্যানিং এ প্রথম কাজ হচ্ছে সিস্টেম প্ল্যানিং, একটা পরিকল্পনা করা, এর মধ্যে তিনটা স্টেপ। তারপরে সিস্টেম অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে তিনটা স্টেপ। তারপর আসতেছে সিস্টেম ডিজাইন, তিন নম্বর স্টেপ হচ্ছে সিস্টেম ডিজাইন ইনভলভ দ্য ডিজাইনিং দ্য নিউ সিস্টেম, ওই নিউ সিস্টেম যেটা আছে এটাকে ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে ইনক্লুডিং দ্য ডিজাইনিং সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে ডিজাইনিং এর মধ্যে আর্কিটেকচার, তারপরে ইন্টারফেস, ডাটাবেস এগুলো কি করতে হবে, ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে ডাটা ডাটা সিস্টেম ডিজাইনের মধ্যে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে ইনভলভ দ্য ডিজাইনিং দ্য নিউ সিস্টেম, একটা নতুন সিস্টেম ডিজাইনের করতে হবে, ইনভলভ করতে হবে। তারপরে ইনক্লুডিং করতে হবে হচ্ছে আর্কিটেকচার, তারপর ইন্টারফেস, তারপর ডাটাবেস কি কি লাগবে এগুলো সিস্টেম অ্যানালাইসিস স্টেপে করতে হবে। তারপর লাস্ট স্টেপ হচ্ছে সিস্টেম মেনটেনেন্স এবং অপারেশনের ক্ষেত্রে বলতেছে হচ্ছে ইনভলভ করতে হবে বিল্ডিং, অর্থাৎ কি এটা কি করতে হবে, নির্মাণ করতে হবে। তারপরে কি করতে হবে, তৈরি করার পর এটি টেস্ট করতে হবে, যাচাই বাছাই করতে হবে। তারপরে হচ্ছে জাস্ট ইনভলভ দ্য বিল্ডিং অর টেস্টিং, অর্থাৎ কি এটা তৈরি করা লাগবে এবং টেস্টিং করা, পরীক্ষা করা লাগবে। তারপরে হচ্ছে উইজ দ্য মেনটেনেন্স, এটা কিভাবে মেনটেন করা হয় ওই সিস্টেমটা জানতে হবে। তারপর হচ্ছে ট্রেন অন দ্য হাউ টু ইউজ দ্য নিউ সিস্টেম, এটা একজন নিউ ইউজার কিভাবে এটা শিখবে, এটা ট্রেন করতে হবে। ট্রেন্ড অন উপর হাউ, কিভাবে ইউজার দ্য নিউ সিস্টেম, একটা নিউ সিস্টেম কিভাবে পরিচালনা করবে ওইটার প্রশিক্ষণ দিতে হবে। দুই নম্বর হচ্ছে কিভাবে মেনটেন করবে ওইটার প্রশিক্ষণ দিতে হবে। এই ডিএসডিএলসি হচ্ছে ডাটা ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে চারটা ক্যাপিটাল আছে, এই চারটা দিয়ে চারটা স্টেক আছে। প্রথমটা হচ্ছে সিস্টেম প্ল্যানিং, একটা পরিকল্পনা তৈরি করতে হবে, এখানের মধ্যে কি কি সিস্টেম দরকার হবে এগুলা নির্ধারণ করতে হবে। তারপরে আমাদের ওই রিকোয়ারমেন্ট কি কি এগুলো জানতে হবে। তারপরে এটা একটা ডিটারমাইন করতে হবে, ওই প্রজেক্টটার পরিকল্পনা ডিটারমাইন করতে হবে। দুই নম্বর স্টেপে অ্যানালাইসিসের মধ্যে আসতেছে ওই সিস্টেমটা আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি আর একটা নতুন সিস্টেমের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন এগুলো শনাক্ত করতে হবে। তারপরে সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা কি করব, ইনক্লুড করব আর্কিটেকচার, ডাটাবেস,
ইন্টারফেস এবং নতুন একটা সিস্টেম তৈরি করব। তারপরে হচ্ছে সিস্টেম ইমপ্লিমেন্টেশন এবং অপারেশনের মধ্যে হচ্ছে বিল্ডিং করতে হবে, টেস্টিং করতে হবে, তারপরে মেনটেন করতে হবে, তারপরে ওই ইউজারকে ট্রেনিং করতে হবে একটা নতুন সিস্টেম কিভাবে চালাতে হবে, আবার কিভাবে মেনটেন করতে হবে এই সিস্টেমটা। এই বিষয়টা হচ্ছে টোটাল এতটুকু জিনিস শিখতে হবে। এটা আসবে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এবারও আসবে। তারপরে জিনিসগুলো হচ্ছে আমাদের তারপরে শিখতে হবে আমাদের এইটা তো 5 মার্কের জন্য ডিএসডিএলসি এটা আসবে। তারপরে যে জিনিসটা আসবে এটা হচ্ছে মডেল। এইখানে ফার্স্ট অফ অল আমরা জাস্ট দুইটা মডেল বেসিক্যালি দেখে যাব, সবচেয়ে ভালোভাবে দুইটা মডেল দেখবো, আরেকটা আনইনিশিয়ালি দেখে যাবো, আসতে পারে না আসতে পারে, বাট এই দুইটা মডেল দেখে দুইটাই আসতে পারে বা যে কোনো একটা আসবে। একটা হচ্ছে ওয়াটারফল মডেল জিনিসটা নামকরণ করা হয়েছে পানি থেকে। আর ওয়াটারফল মডেল কাকে বলে? এটা হচ্ছে দ্য ওয়াটারফল মডেল ইজ এ লিনিয়ার অ্যান্ড সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেভেলপমেন্ট। হচ্ছে ওয়াটারফল মডেল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে রৈখিক এবং পর্যায়ক্রমিত একটা পদ্ধতি, যেখানে ইচ ফেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য মুভিং দ্য নেক্সট স্টেপ। পরবর্তী ধাপে যাওয়ার আগে অবশ্যই এর আগের ধাপটা কমপ্লিট করতে হবে। ওয়াটারফল মডেলে বলতেছে ওয়াটারফল মডেল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা রৈখিক এবং সিকোয়েন্সিয়াল পদ্ধতি, যেটা পরবর্তী ধাপে যাওয়ার আগে অবশ্যই এর আগের ধাপের যত সব কাজ আছে সবগুলো কমপ্লিট করে ফেলতে হবে। ইচ ফেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য মুভিং দ্য নেক্সট স্টেপ। পরবর্তী ধাপে যাওয়ার আগে আগের ধাপের যত কাজ আছে সবগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এটাই হচ্ছে ওয়াটারফল মডেল। ফেজ অফ দ্য ওয়াটারফল মডেলের কি কি পর্যায় আছে এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে কি 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 চাহিদা আছে এগুলো জানতে হবে। তারপরে স্টেপে আসতেছে ডিজাইন। তারপরে হচ্ছে ডিজাইন হচ্ছে নকশা। তারপরে এটা নকশা আঁকতে হবে। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা কোড আকারে লিখতে হবে। তারপরে হচ্ছে টেস্টিং, তারপরে এটাকে টেস্ট করে দেখতে হবে। তারপরে হচ্ছে মেনটেন্স, তারপরে এটাকে মেনটেন করা শিখতে হবে। এই প্রেসটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে জাস্ট 5টা প্রেস আছে। প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপরে স্টেপে হচ্ছে ডিজাইন করতে হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তারপরে টেস্টিং করতে হবে, তারপরে হচ্ছে মেনটেন করতে হবে। এই ওয়াটারফল মডেলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা সহজ এবং ইজিলি কি করা যায় বোঝা যায় এবং ক্লিয়ারলি ডিফাইন দ্য স্টেট। প্রত্যেকটা স্টেট সম্পূর্ণ ক্লিয়ারলি শেষ করা হয়। তারপরে ওয়েল আন্ডারস্টুড দ্য ডকুমেন্টারি, এইটা সবগুলো প্রত্যেকটা স্টেপ ডকুমেন্ট আকারে থাকে। তারপরে ইজি টু অ্যারেঞ্জ টেক্সট, কাজ করতে সহজ হয়। কাজগুলো সিকোয়েন্সলি সাজানো স্টেপ বাই স্টেপ করা যায়। অ্যারেঞ্জ মানে সাজানো, টেক্সট কাজ করা যায়, এই জন্য এটা সহজ। এই অ্যাডভান্টেজ গুলো শিখতে হবে। 4টা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হাই অ্যামাউন্ট অফ রিস্ক। এখানে অনেক রিস্ক বলতে এটা হচ্ছে একটা স্টেপের পর আরেকটা স্টেপের কাজ শুরু হবে। এখানে কোনো পরিবর্তন করা যাবে না। এই জন্য কোনো স্টেপ বা কোনো রিকোয়ারমেন্ট যদি কাজ শেষ করার পরে আসে তারপরে করা যাবে না। এই জন্য বলতেছে হাই অ্যামাউন্ট অফ রিস্ক। এখানে একটা রিস্ক হচ্ছে ঝুঁকি আছে, এটা হচ্ছে এখানে কোনো পরিবর্তন করা যাবে না। এই জন্য বলা হচ্ছে এটা কি একটা ঝুঁকিপূর্ণ। তারপরে ইট ইজ ডিফিকাল্ট টু দ্য মেজার প্রোগ্রামিং উইদিন দ্য স্টেপ। প্রত্যেকটি স্টেপ কি করা যায় না, কঠিন, ডিফিকাল্ট বলতেছে প্রত্যেকটি স্টেপ শেষ করা খুব কঠিন এবং এটা মেজার করাও কঠিন। তারপরে নো চেঞ্জিং দ্য রিকোয়ারমেন্ট, এখানে কোনো রিকোয়ারমেন্ট পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে অ্যাডভান্টেজ আর এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওয়াটারফল মডেল আসলে প্রথমে সংজ্ঞাটা দিতে হবে, তারপরে ফেস অফ ওয়াটারফল মডেলের এই স্ট্রাকচারটা আঁকতে হবে, তারপরে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখতে হবে। এখন কথা হচ্ছে প্রশ্নের মধ্যে আমরা কিভাবে বুঝবো এটা ওয়াটারফল মডেল যে অ্যাপ্লাই করতে হবে এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জাস্ট 3টা ওয়ে আছে। ফার্স্ট অফ অল ওয়ে হচ্ছে এটা ফিক্সড রিকোয়ারমেন্ট সবসময় যদি ফিক্স থাকে, কোনো পরিবর্তন না হয়। তারপরে হচ্ছে শর্ট এবং ইজি হবে, ছোট প্রজেক্ট বা ইজি প্রজেক্ট হবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে 3 নম্বর হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি কাজ হয় তখন আমরা বুঝবো এটা ওয়াটারফল মডেল
এর কথা বলতেছে। আবার বলতেছে ওয়াটারফল মডেল কখন ইউজ করব, আমরা কিভাবে প্রশ্ন দেখে বুঝবো যে এটা ওয়াটারফল মডেলে পড়ছে। এটা বোঝার তিনটা ওয়ে। প্রথম ওয়েটা হচ্ছে ফিক্সড রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে ওইগুলা সবসময় ফিক্স থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তারপরেরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রজেক্টটা শর্ট হবে এবং সহজ হবে এবং এখানে কোনো পরিমাণ চেঞ্জ করা যাবে না। তারপর 3 নম্বর হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি কোনো একটা প্রজেক্ট করতে বলে তখন আমরা এই তিনটা কথার যদি কোনো একটা প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তখন আমরা বুঝে নিব এটা ওয়াটারফল মডেলের মধ্যে পড়ছে, তখন ওয়াটারফল মডেল বিশ্লেষণ করতে হবে। তারপরে মডেলটা হচ্ছে অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেলও বেশি ইম্পর্টেন্ট। অ্যাজাইল মডেল কাকে বলে? হোয়াট ইজ দ্য অ্যাজাইল মডেল? অ্যাজাইল মডেল ইজ এ iterative and incremental approach to software development that বলতেছে অ্যাজাইল মডেল হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্রমবিদ্যমান বা ক্রমবিদ্যমান মানে স্টেপ বাই স্টেপে পর্যায়ক্রমে, যেটা ইনক্রিমেন্টাল মানে পর্যায়ক্রমে বাড়তেছে এবং ইটারেটেড একটা সিকোয়েন্স ধরে বৃদ্ধি হচ্ছে, এটাই হচ্ছে কি ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল বলতেছি। অ্যাজাইল মডেল হচ্ছে অ্যাজাইল মডেল ইজ এ ইটারেট এন্ড দ্য ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ টু দ্য সফটওয়্যার ডেভেলপমেন্টের পর্যায়ক্রমের পদ্ধতি, এটাই হচ্ছে অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেলের মূল ফোকাসটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা এবং কাস্টমার কোলাবোরেশন, কাস্টমারের সাথে সহযোগিতা এবং রিপিট অর্থ কি পরিবর্তনশীলতা। এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে ফেজ অফ দ্য অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেলের পর্যায়গুলো হচ্ছে ফার্স্ট অফ অল থাকবে প্ল্যানিং, একটা পরিকল্পনা করতে হবে, পরিকল্পনার উপরে কি করতে। তারপরে স্টেপ হচ্ছে ইটারেশন মিনস বোঝাচ্ছে, ইটারেশনটা হচ্ছে ওই যে জিনিসটা আমরা প্ল্যানিং করছি এটাকে আবার একটু যাচাই বাছাই করে দেখাকে বলা হচ্ছে ইটারেশন। যে প্ল্যানিংটা আমরা করছি ওইটাকে যাচাই বাছাই করে সাটাই নেওয়ার কাজটা করবে ইটারেশন পর্যায়ে। তারপর আস্তে আস্তে ডিজাইন, তারপরে স্টেপটা হচ্ছে ডিজাইনের একটা নকশা তৈরি করতে হবে। তারপরে ডেভেলপমেন্ট বা ইমপ্লিমেন্টেশন কোড আকারে বাস্তবায়ন করতে হবে। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে টেস্টিং করতে হবে। টেস্টিং করার যাচাই বাছাই করার পরে টেস্টিং করতে হবে। টেস্ট করার শেষ হলেই তারপরে স্টেপ হচ্ছে রিলিজ করে দিতে হবে। এই জিনিসটা রিলিজ করতে হবে। রিলিজ করার পরে দেখতে হবে ফিডব্যাক আছে কিনা, কি পরিমাণ ফিডব্যাক আসতেছে এটা। তারপরে স্টেপ হচ্ছে ফিডব্যাক, কি পরিমাণ ফিডব্যাক ওই কাস্টমার কি পরিমাণ ফিডব্যাক দিচ্ছে ওইটা। তারপরে হচ্ছে ওই ফিডব্যাকটা নিয়ে কাজ করতে হবে রিফ্লেক্টেড। আবার সেম এইখানে জাস্ট এই জিনিসটা আমার মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে ফেজ অফ অ্যাজাইল মডেলের এই স্টেপগুলো মুখস্থ করতে হবে। আর এখানে এই অ্যাজাইল মডেলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফাস্ট ডেলিভারি, এটা খুব দ্রুত কি করা যায় ডেলিভারি করা যায় প্রজেক্টটা। তারপরে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে কি করা যায় খুশি করা যায়, এটা স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট করা যায়। তারপরে হচ্ছে কাউন্টিং দ্য ইমপ্রুভমেন্ট, এটা কন্টিনিউ মানে সবসময় এটার ইমপ্রুভমেন্ট কাজ চলতে থাকবে, এটা উন্নয়নের কাজ সবসময় চলতে থাকবে এবং বেটার কোয়ালিটি এবং সবসময় কি ভালো কোয়ালিটি মেনটেন করে চলবে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার দ্য অ্যাক্টিভ কাস্টমার ইনভলভ, সবসময় কাস্টমারকে যে প্রজেক্টটা দিয়েছে তাকে সবসময় ইনভলভ থাকতে হবে, এটা হচ্ছে একটা অসুবিধা। তারপরে হচ্ছে ডিফিকাল্ট টু দ্য বাজেট অ্যান্ড টাইম এবং বাজেট নির্ধারণ করা কঠিন, কারণ এখানে অনেক বেশি সময় লাগে। তারপরে এটা হচ্ছে ক্যান হার্ড টু দ্য লার্জেস্ট প্রজেক্ট, এটা একটা বড় প্রজেক্ট। তারপরে আমরা প্রশ্নের মধ্যে দেখলে কখন বুঝবো যে অ্যাজাইল মডেল এটা আসছে, এটা বোঝার তিনটা ওয়ে আছে। তিনটা ওয়ের মধ্যে প্রথমটা ওয়ে হচ্ছে যদি ওই রিকোয়ারমেন্ট যদি কোনো পরিবর্তন হয় তাহলে বুঝবো অ্যাজাইল মডেল। 2 নাম্বার হচ্ছে যদি আপডেট করতে হয়, যদি প্রজেক্টটা যদি বারবার আপডেট করতে হয় তাহলে বুঝে নিব এটা অ্যাজাইল মডেল। তারপর হচ্ছে ফিডব্যাক, কাস্টমার যদি ফিডব্যাক দেয় ওই ফিডব্যাক নিয়ে কাজ করতে হলে বুঝে নিতে হবে এটা অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেলের ব্যবহারটা কেমনে বুঝবে, প্রশ্নের মধ্যে যদি কোনো পরিবর্তন বলে, রিকোয়ারমেন্টের পরিবর্তন বা আপডেট করতে হয়, তারপর বা ফিডব্যাক, এই তিনটা শব্দ যদি উল্লেখ থাকে তাহলে বুঝে নিব এটা অ্যাজাইল মডেল। আর ওয়াটারফল মডেলের ক্ষেত্রে বুঝতে হবে, ওয়াটারফল মডেলের ক্ষেত্রে হচ্ছে রিকোয়ারমেন্ট সবসময় ফিক্স থাকবে, কোনো পরিবর্তন হবে না, প্রজেক্টটা ছোট হবে। তারপর স্টেপ বাই স্টেপ কাজ করতে হলে ওয়াটারফল মডেল।
এই দুইটা মডেল বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা মডেল দিকে আসবে, দুইটাই আসবে, নাইলে একটা আসবে, মাস্ট আসবে। এই দুইটা মডেল মুখস্থ করে যাইতে হবে, এই দুইটা মডেল আসবে। তারপরে আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে স্পাইরাল মডেল। স্পাইরাল মডেলটা হচ্ছে, স্পাইরাল মডেলটা কি, স্পাইরাল মডেল ইজ এ রিক্স ড্রাইভেন, মিনস ডিজ ড্রাইভেন হতে হচ্ছে ঝুঁকি নেওয়া, ঝুঁকি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার যে ডেভেলপমেন্টের ঝুঁকিপূর্ণ, ওইটাকে বলা হচ্ছে spiral model. This model has the combined element of the waterfall model এবং agile model. এটা হচ্ছে স্পাইরাল মডেলটা হচ্ছে ঝুঁকিপূর্ণ মডেল, এটা ঝুঁকিপূর্ণ সফটওয়্যারের একটা মডেল হচ্ছে স্পাইরাল মডেল। আর এটা মূলত হচ্ছে ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল মডেলের একটা কম্বিনেশন। এটা ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল মডেলের একটা কম্বিনেশন মডেল হচ্ছে স্পাইরাল মডেল। এটা রিস্ক ঝুঁকিপূর্ণ সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ঝুঁকিপূর্ণ করে, এই জন্য এটা স্পাইরাল মডেল হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং এটা হচ্ছে ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল মডেলের একটা কম্বিনেশন। তারপরে এটি ফোকাস অন দা আর্লি রিস্ক আইডেন্টিফিকেশন, এটার কাজ হচ্ছে কিভাবে ওই ঝুঁকি কমাবে, এটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে স্পাইরাল মডেল। তারপরে এটা ফেস হচ্ছে পর্যায়গুলো হচ্ছে, প্রথমে প্ল্যানিং থাকবে, তারপরে রিস্ক অ্যানালাইসিস, প্ল্যানিং পরিকল্পনা করার পরে চিন্তা করতে হবে কি কি রিস্ক ঝুঁকি আসবে, ওইগুলা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এগুলো কিভাবে রিডিউস করা যায় ওইটা হচ্ছে, ওইটা নিয়ে কাজ করতে হবে। এইটা এই স্টেপটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিসের মধ্যে কি কি ঝুঁকি আসতে পারে, এগুলো কিভাবে রিডিউস করব, এই কাজটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। তারপরে স্টেপ হচ্ছে ডেভেলপ এবং টেস্টিং, তারপরে ওই জিনিসটা বাস্তবায়ন করতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে। লাস্ট স্টেপ হচ্ছে এভ্যালুয়েশন, অর্থাৎ কি এটা মূল্যায়ন করে দেখতে হবে। তারপর এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে রিস্ক ম্যানেজ করে, এটার ফোকাস সবসময় থাকবে রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ কি ঝুঁকি ঝুঁকি কি করা, পরিচালনা করা, ঝুঁকি নিয়ন্ত্রণ করা। তারপরে সুইটেবল ফর লার্জেস্ট এন্ড কমপ্লেক্স প্রজেক্ট, এটা লম্বা বড় অথবা জটিল কোনো মডেলের ক্ষেত্রে এই স্পাইরাল মডেল খুবই উপযোগী। তারপরে হচ্ছে চেঞ্জ দ্য রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্ট সময় পরিবর্তন হবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল এবং টাইম কনজিউম, বেশি সময় লাগে, এবং নট আইডল এন্ড স্মল প্রজেক্ট, এটা কোনো ছোট বা স্মল প্রজেক্টের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এটা কোনো ছোট বা স্মল প্রজেক্টের ক্ষেত্রে নয়। তারপরে এইটা আমরা কখন বুঝবো যে স্পাইরাল মডেল, এটা প্রশ্ন কেমন দেখবো যে বুঝতে পারবো আমরা স্পাইরাল মডেল এটা আসে, এটা বোঝার বেসিক্যালি তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে বড় বা ঝুঁকিপূর্ণ প্রজেক্ট বললেই বুঝে নিতে হবে এটা স্পাইরাল মডেল। তারপরে একটা লম্বা সময় ধরে কোনো একটা প্রজেক্টে কাজ চলতেছে বললে বুঝে নিতে হবে দীর্ঘমেয়াদী লং টার্ম প্রজেক্ট হইলেও স্পাইরাল মডেল। তারপরে ঝুঁকিপূর্ণ প্রজেক্ট, তারপরে জটিল জটিল কোনো প্রজেক্ট হইলেই যদি এই তিনটার কোনো একটা যদি প্রশ্ন উল্লেখ থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা স্পাইরাল মডেল। এটার চেয়ে ওয়াটারফল মডেল এবং এই ওয়াটারফল মডেলের সাথে অ্যাজাইল মডেল, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইরাল মডেল। তারপরে পরীক্ষার মধ্যে অবশ্যই এগুলার ডিফারেন্স বা কম্পারিজন আসতে পারে, এই তিনটা মডেলের মধ্যে ডিফারেন্স বা কম্পারিজন আসতে পারে। আমি এখানে দেখছি প্যারামিটার, তারপরে ওয়াটারফল, অ্যাজাইল, তারপরে হচ্ছে স্পাইরাল মডেল হচ্ছে এই টাইপটা হচ্ছে, এটা হচ্ছে লিনিয়ার মানে লৈকিক, এটা হচ্ছে ইটারেটিভ, তারপরে এটা হচ্ছে রিস্ক ঝুঁকিপূর্ণ, তারপরে এটা চেঞ্জিং হ্যান্ডেলিং হচ্ছে ডিফল্ট, এটা ইজি, এটা হচ্ছে মডারেট। তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজিং এর ক্ষেত্রে এটা খুবই দুর্বল, ওয়াটারফল দুর্বল, বাট অ্যালাইন মডেল মোটামুটি মডারেট আছে, বাট এটা কি স্পাইরাল মডেল খুবই স্ট্রং বোঝাচ্ছে। তারপরে কাস্টমার ইনভেন্টেশন, কাস্টমারের সাথে অ্যাডজাস্টমেন্ট, কাস্টমারের সাথে কন্টিনিউ যোগাযোগ থাকতে হয় না ওয়াটারফল মডেলে, তারপরে অ্যাজাইল মডেলে থাকতে হয়, তারপরে স্পাইরাল মডেলে কি করতে হয় মোটামুটি থাকতে হয়। বাট বেস্ট ফর দা, এটা খুবই ছোট, এটা ডাইনামিক, এটা লার্জ। এটা ওয়াটারফল মডেল হচ্ছে ছোট প্রজেক্টের ক্ষেত্রে, এটা ডাইনামিক বা মোটামুটি মিডিয়াম প্রজেক্টের ক্ষেত্রে, আর স্পাইরাল মডেল হচ্ছে বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে দরকার, আর টাইম সময় হচ্ছে এটা ফিক্স। একটা ওয়াটারফল মডেল একটা ফিক্স সময়ের মধ্যে তৈরি করা যাবে, আর ফ্লেক্সিবল হচ্ছে কি নমনীয়, কোনো একটা সময় মানে বেশি লম্বাইও না, বেশি ছোটও না, বেশি বড়ও না, এই ক্ষেত্রে হলে ফ্লেক্সিবল। তারপরে হচ্ছে স্পাইরালের ক্ষেত্রে হচ্ছে লম্বা সময় ধরে যদি কোনো একটা
প্রজেক্ট তৈরি করতে হয় সেটা হবে স্পাইরাল মডেল। তারপর এক্সাম্পলের মধ্যে রয়েছে গভর্নমেন্টের যদি কোনো সিস্টেম নিয়ে কাজ করে সেইটা প্রজেক্টে কাজ করবে ওয়াটারফল মডেল নিয়ে। আর যদি মোবাইলের কোনো অ্যাপস হয় সেটা হচ্ছে অ্যাজাইল মডেল, হচ্ছে মোবাইলের কোনো অ্যাপস যদি নিয়ে কাজ হয়, প্রজেক্ট নিয়ে কাজ হয়, সেটা হবে সেখানে ইউজ করা হবে ওই অ্যাজাইল মডেলটা। আর হচ্ছে সফটওয়্যার বেস যদি কোনো কাজ হয় সেটা হবে স্পাইরাল মডেলটা। এই মডেল তিনটা অবশ্যই দেখে যাবে। এই সেগমেন্ট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এসডিএলসি আর দুইটা মডেল, ওয়াটারফল মডেল আর অ্যাজাইল মডেল, বুঝছো? এই সেগমেন্ট থেকে এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার রেকর্ডিংটা স্টপ করে দিতে পারো।